প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নভেম্বরে গণভোটের দাবি জানালো জামায়াত। বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে সই করবে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরো 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। মেট্রো রেলের প্ল্যাটফর্মে প্রবেশের পর বের হলেই 100 টাকা জরিমানা। নতুন নিয়মে নাখোশ যাত্রীরা। অনিয়ম ঠেকাতেই এই ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ। বাস করে ঢুকলাম, আমার ইমার্জেন্সিটা 50 টাকা আমার নেমে চলে গেলাম, 100 টাকা কি করে কাটে? দিনমজুর ট্রেন যাতায়াত করে, তাদের পরে 100 টাকা নাও থাকতে পারে। কেউ দেখা গেল অনলি টিকিট নিয়ে ঢুকছে, তার জন্য কি অপশন আছে সেটা তো তারা ক্লিয়ার করলো না। সরবরাহ স্বাভাবিক থাকলেও ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। এলাকা ভিত্তিক সিন্ডিকেটের অভিযোগ। পাইকারদের কাছে অসহায় খামারিরা। ময়মনসিংহ মেডিকেলের মর্গে নারীর মরদেহ ধর্ষণ। ময়নাতদন্তে বেরিয়ে আসে বর্বরতা। পরিবহনকারী যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে। নাব্যতা সংকটে জামালপুরে নৌপথে চলাচলে ভোগান্তি। প্রকট হচ্ছে ভাঙন। নদী শাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় নির্বাচনের আগেই গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। অধ্যাদেশ নয়, বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় দলটি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব পরামর্শ দেওয়ার পাশাপাশি কয়েকজন উপদেষ্টার ব্যাপারেও আপত্তি জানিয়েছে জামায়াত। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন জামাতে ইসলামীর 4 সদস্যের প্রতিনিধি দল। নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এটিএম মাসুম। প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ 1 ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক দল ও সরকারের চেষ্টা পণ্ডশ্রম হবে। এজন্য প্রধান উপদেষ্টাকে নির্বাহী আদেশের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। ডাক্তার তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে আইনগত জটিলতা তৈরি হবে বলেও জানান তিনি। জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। প্রশাসন ও পুলিশের 70% একটি দলের প্রতিনিধিত্ব করছে বলে মনে করে জামাত। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই মনে করছে দলটি। যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে। আপনার প্রতি আমাদের আস্থা আছে। আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন, নিরপেক্ষ সরকার। আপনি এটাকে লেভেল প্লেইং ফিল্ড করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন।
নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের অনুষ্ঠানে হামলার ঘটনাগুলো প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন জামাতের এই শীর্ষ নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আইনি ভিত্তি ও বাস্তবায়নে নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ এবং ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। প্রশাসনে দলীয়করণ নিয়েও জানায় আপত্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল জাতীয় নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের উপর জোর দিয়েছে এনসিপি। ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে নাহিদ অভিযোগ করেন, এ দাবির পেছনে থাকতে পারে অন্য কোনো উদ্দেশ্য। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। সাক্ষাতে প্রশাসনের দলীয়করণ নিয়েও আপত্তি জানিয়েছে এনসিপি। একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ করেছে দলটি। নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। এ সময় দলীয় প্রতীক শাপলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেলে একই প্ল্যাটফর্মে প্রবেশের পর বেরিয়ে গেলেই গুনতে হবে 100 টাকা জরিমানা, অথচ যাত্রীদের সর্বনিম্ন ভাড়া 20 টাকা। যাত্রীরা বলছেন, জরুরি প্রয়োজনের শেষ মুহূর্তে মেট্রো থেকে কাউকে ফেরত যেতে হতেই পারে, তাই এমন সিদ্ধান্তে নাখোশ রাজধানীবাসী। তবে কর্তৃপক্ষ বলছে, ভাড়ার অনিয়মকারী চক্র ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভুল বা জরুরি প্রয়োজনে বের হলে টাকা ফেরত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন তারা। যানজটে জর্জর ঢাকা শহরে রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে মেট্রো রেল। তবে এবার স্বস্তির সাথে যোগ হয়েছে কিছুটা বিড়ম্বনাও। কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে মেট্রো রেলে না চড়ে ফিরে আসলে গুনতে হবে 100 টাকা জরিমানা। এর আগে স্টেশনে প্রবেশের পর 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া গুনতে হতো না। স্টুডেন্টদের তো অবস্থা বুঝেনি, আমাদেরকে বাসা থেকে যা হচ্ছে আর কি ইয়াদা, তো আবার এসে আমার 100 টাকা জরিমানা হচ্ছে। এটা আসলে আমার বলবো যে এটা একটু কি বলবো, খারাপই হয়েছে। পাস করে ঢুকলাম, আমার ইমার্জেন্সিটা 15 টাকা আমার নেমে চলে গেলাম। 100 টাকা কি করে কাটে? কাটতে পারে 10 টাকা ফাইন, 100 টাকা কিভাবে হয়? যার পকেটে টাকা নাই, কেউ দেখা গেল অনলি টিকিট নিয়ে ঢুকছে, তার জন্য কি অপশন আছে সেটা তো তারা ক্লিয়ার করলো না। মেট্রোতে সওয়ার হন নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই। ভুল বা জরুরি প্রয়োজনের এত বড় মাসুল গোনার সামর্থ্য কারো কারো নেই বলছেন যাত্রীরা। কোনো মানুষ আসে দেন যদি না যায় তাহলে জিনিসটা কেমন দেখায় না, যে আপনি টিকিট পারচেস করলেন অ্যান্ড আপনি ওখান থেকে গেলেনই না, তাহলে জিনিসটা অবশ্যই খারাপ দেখায়। এমন আছে যেখানে দিনমজুর ট্রেন দিয়ে যাতায়াত করে, তাদের পরে 100 টাকা নাও থাকতে পারে। একটা মানুষ 100 টাকা জরিমানা করছে বা যা করছে এটা কিন্তু বেশি হয়ে যেতেছে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, অনেকদিন ধরে একটি চক্র আগের সুবিধার সুযোগ নিয়ে আসছিল, ভাড়া না দিয়েই যাতায়াত করছিল মেট্রোতে। সেসব অনিয়ম বন্ধেই নতুন নিয়ম করা হয়েছে বলে দাবি তাদের। ভুল বা জরুরি প্রয়োজনে ফিরে আসাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা থাকছে বলে জানান এই কর্মকর্তা। পকেট গেটটা ওপেন না থাকতো তাহলেই হয়তো তার জন্য বার্ডেন হতো, কিন্তু পকেট গেটটা তার জন্য ওপেন করা হচ্ছে। মানে প্যাসেঞ্জারদের এখন জানতে হবে যে জেনুইনলি যে যেতে চায় না সে তখন ওই গেটে না যেয়ে পকেট গেটের কাছে যে লাইনটা পড়ে ওখানে দাঁড়ায় যে ভদ্রলোক বসা থাকে তাকে জানাতে হবে কার্ডটা ফেরত দেওয়া অথবা
20 অক্টোবর থেকে জরিমানার এই নিয়ম কার্যকর করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অবাক করছে ডিমের বাজার। পণ্যটির দাম কোন হিসেবে বাড়ে, কোন হিসেবে কমে তা বোঝা কঠিন, কেননা সরবরাহে খুব একটা হেরফের হয় না। সম্প্রতি ডিমের দর ডজনে আরও 10 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারদের বেঁধে দেওয়া দামের বাইরে যাবার উপায় নেই। এক এক এলাকার ডিমের বাজারের নিয়ন্ত্রণ এক একজনের হাতে। ডিমকে বলা হয় গরিবের প্রোটিন। মাছ মাংসের দামে চড়াই উতরাই থাকলেও অন্তত এই খাবার খেয়ে আমিষের চাহিদা পূরণ করতে পারেন অনেকে। মেস অথবা নিম্নবিত্তের হোটেলে তাই ডিম ছাড়া চলেই না। কিন্তু এখন সেই অভ্যাস ছাড়ার দশা, কেননা ইদানিং ভুনা বা ভাজা ডিমের দাম লাগাম ছাড়িয়েছে। জানা গেল 2 সপ্তাহ ধরে ডজনে 10 টাকা বেড়েছে ফার্মের লাল ডিমের দর। কিন্তু এটি বাজারের হিসাব। পাড়া মহল্লার দোকানে এই অঙ্ক প্রায় 150 টাকা। খোলস হালকা হওয়ায় সাদা ফার্মের ডিমের দাম কিছুটা কম। অথচ কয়েক মাস আগে বাজার ছিল 120 টাকার আশপাশে। জানা গেল সরবরাহে ঘাটতি নেই, তারপরও আসছে শীতে মুরগি মারা যাওয়ার আশঙ্কায় আগেভাগেই দাম বাড়িয়ে নিচ্ছে পুরনো চক্র। 10 টাকা দাম করলে 1 টাকা মাল নেই, 9 জনে ফিরে যায়। কম থাকলে দামাদামি করা লাগে না, আমরা লাভও ভালো। ওই 120 টাকা বেচছে ডজনে 10টা লাভ হয়েছে, 150 টাকা বেচছে 8টা লাভ করতে পারি। কিছুদিন আগে একটু কম ছিল, তাই এখন একটু 150 টাকা করে ডজন। আবার বাজার একটু কমতে পারে সামনে। 1 ডজন ডিম নিলে লাগে 160 টাকা 70 টাকা। কেমনি কিনবো? কিনি কি পেঁপে আর আলু। কারণ ওই পোলারে কাটি রাখতে আলু নিছি, ডাল নিছি, এই দিয়ে কি খাওয়াই মারবা? কারণ কি করবো? আমি ইনকাম করতে পারি 500 টাকা, আমি কিনবো বাজার করবো কেমন? পোল্ট্রি খামারিদের অবশ্য চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই। এখানে প্রতিটি ডিম উৎপাদনের খরচ কম বেশি 10.5 টাকা, সাথে ফিড, ওষুধ, মুরগির বাচ্চা আর শ্রমিকের মজুরি ঝক্কিত আছেই। তারপরও বেশি দর চাওয়ার সুযোগ নেই, কেননা এমন হলে ডিমই নেন না পাইকাররা। তাহলে সমাধান কি? আমাদের কাছ থেকে যারা বাজারে নিয়ে বিক্রি করতেছে তারা অনেক লাভবান, আর আমরা বর্তমান লসে আছি। ছোট ছোট খামারে আছি যে এরকম বাজার যদি চলতে থাকে তাহলে মনে হয় না আমরা লাভবান হব। কর্পোরেট সিন্ডিকেট না ভাঙলে 1 নভেম্বর থেকে উৎপাদন স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে বর্বর ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ। 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল। দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এমন ঘটনা নতুন নয়। বলছেন ভয়ঙ্কর, বিপজ্জনক, মানসিক বিকারগ্রস্ত অপরাধী এরা। এটা এক ধরনের সেক্সুয়াল পারভার্সন এবং এটা নাম হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রো মানে ডেড বডি, ফিলিয়া হচ্ছে তার প্রতি সেক্সুয়াল অ্যাফিনিটি। এইটুকুই। তো এরা অবশ্যই সমাজের জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা বিপজ্জনক। পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষের গাফলতির কারণেই হয়েছে বলে আমি মনে করছি। এখানে শুধু নারীর লাশ কেন, পুরুষের লাশও নিরাপদ না মর্গে। এটা আমরা অনেক সময় দেখেছি যে লাশগুলোকে রাখা হয়, সেখানে লাশগুলো কখনোই নিরাপত্তায় থাকে না।
এরই মধ্যে ওই যুবককে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। মৃত মানুষের সাথে এ ধরনের অপরাধের ঘটনা জানাজানির পর হতভম্ব এলাকার মানুষ। বলছেন এ ধরনের ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হোক, সেই সাথে দ্রুত নিশ্চিত করা হোক শাস্তি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 16 নদ নদী বেষ্টিত জেলা জামালপুর। নদীর সাথে জন্ম থেকে সখ্যতা এই অঞ্চলের মানুষের। তবে সম্প্রতি এই নদীগুলোয় নাব্যতার সংকট দেখা দেয় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে প্রকট হচ্ছে নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে রক্ষায় প্রয়োজন নদী শাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোট নদী খনন করা হলেও বড় নদীগুলো খননের কোনো পরিকল্পনা নেই। পড়ন্ত বিকেল, নিস্তব্ধ চারপাশ। নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছে অস্ত যাওয়া রক্তিম সূর্যের আভা। অপার্থিব এই সৌন্দর্যের মাঝে যেন কালিমা হয়ে দাঁড়িয়েছে দুটি ট্যাগবোট জাহাজ। জামালপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীর বুকে 2 বর্ষা ধরে জাহাজগুলো আটকে রয়েছে। ভেতর থেকে চুরি হয়েছে মালামাল। আধার নামলে ভেতরে চলে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ। কিন্তু জাহাজগুলো এখানে আসলো কিভাবে, বা এখনো সরানো হচ্ছে না কেন? 2 অবস্থা সোনাতপুরি আসলো, আর ওটার মধ্যে আসিও যে সব জুয়া টুয়া খেলা, গাঁজা টাঞ্জা খায়, মদ টদ খায়। যাওয়ার সময় জিনিসপত্র যা পায় হুসকি নিয়ে যায়। এখানকার জাহাজের মধ্যে আর কিছু নাই। এই জাহাজের কে বা কাহারা মালিক তা জানি না। আমি এই পাইলিং থেকে দেখতে আসি 2 বছর থেকে জাহাজ দুটো ওখানে আটকা। শুধু এই দুটি জাহাজ নয়, নাব্যতা সংকটে বন্ধ হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে তৈরি বাহাদুরাবাদ ফেরিঘাট। হরহামেশাই দেখা দিচ্ছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী বাসিন্দারা। এখন তো বর্তমানে ভরা পানি মৌসুম, বর্ষার দিন, পানির জৈবন বয়স। এখনো নদীর মাঝখানে নৌকা আমরা চলে যাই, নৌকা থেকে যায়, নৌকা আটকে যায়। চাষাবাদ করা যায় না, শুধু বালু আর বালু। নদী বড় হয় কিন্তু নদী তো গভীরতা হয় না। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। মাঝে আপনার চর উঠে যায়, তখন আপনার নদীটা পানিটা যাইতে পারে না, গভীরতা হয় না। এই কারণে আপনার যেদিকে কুল পায় সেদিকে ভাঙ্গে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীতেই এক পাশে ভেঙে অন্যদিকে জেগে উঠেছে চর। এতে নৌপথে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শীত আর বর্ষা নাই, সব সময় আমাদের 12 মাস আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী চরপরি জায়গা, নদীর জায়গায় মনে করেন শুকি জায়গা, এই জায়গাতে গইন থাকে, আর এক জায়গাতে শুকি জায়গা। এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে নদী শাসনের পাশাপাশি তীরবর্তী এলাকায় বনায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জামালপুরের নদীর নাব্যতা হারিয়ে গেছে অনেক আগের থেকেই। আমরা জানি যে ব্রিটিশ আমলের পর থেকে আর নদী খনন হয় নাই। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে নদীর ড্রেজিংটি যথাযথভাবে সম্পন্ন করা, যাতে নদীতে নাব্যতা বজায় থাকে, পানির প্রবাহ যথাযথভাবে নদীর মধ্যবর্তী এলাকা দিয়েই প্রবাহিত হতে পারে। বড় নদী খননের কোনো পরিকল্পনা না থাকলেও ছোট নদীগুলো খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জলাশয় এবং ছোট নদী খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটা ফার্স্ট ফেজ আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। জেলায় নদী তীরবর্তী এলাকা রয়েছে 400 কিলোমিটার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রাজধানীর ধানমন্ডির সোভানবাগ থেকে 4টি আগ্নেয়াস্ত্র সহ নুরুদ্দিন সজল ওরফে ডেন্টাল সজল নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার রাতে সোভানবাগের মিম টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কর্মকর্তারা জানান, মহাখালীতে সন্ত্রাসীদের অস্ত্রবাজি সংক্রান্ত ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে মিম টাওয়ারে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় 6 ঘন্টার অভিযানে ওই ভবনের 10ম তলা থেকে 4টি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, 4টি ওয়াকি টকি, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। সে সাথে মেলে অস্তিত্বহীন অনলাইন পোর্টালের আইডি কার্ড ও স্টিকারযুক্ত গাড়ি। এ সময় উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ডেন্টাল সজলকে আটক করে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় দখলবাজি সহ নানা অপরাধের অভিযোগও আছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকেরা মাজরা, কারেন্ট ইত্যাদি পোকার আক্রমণের সাথে যোগ হয়েছে ধানের গোড়া পচা রোগ। কৃষি অফিসের দাবি, পোকার আক্রমণ ঠেকাতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে, তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের নাগাল না পাওয়ার। মেহেরপুর সদর উপজেলা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এসেছে ফসল, তবু হাসি নেই কৃষকের মুখে। হাসি থাকার কথাও না, কঠোর পরিশ্রমে ফসল ঘরে তোলার আগেই যে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত ধান ক্ষেত, পোকার আক্রমণে কালো আকার ধারণ করেছে ধানের শীষ। কিছু কিছু তো খুবই বেশি, আর এই যেগুলা শীষ বেরোয়নি এই ধানগুলার কেন তো খুবই মাজরা আর পোকার অত্যাচারী। শুধু পোকা না, মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে ধানের গোড়া পচারও। একাধিকবার কীটনাশক দিয়েও কোনো কাজ হয়নি। কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তাদের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা, ফলে ঠিকভাবে দমন করা সম্ভব হচ্ছে না পোকা। ধান লাগানোর পরে 15 দিন পর দাবন বীজ দিয়েছি, 25 কাঠা জমির উপরে 2 প্যাকেট, নাগে 1 প্যাকেট দিয়ে বেশি কাজ হলো না। গতবারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে, 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। সার ও কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায়, বেড়েছে উৎপাদন খরচ, পোকার আক্রমণে ফলন নেমেছে অর্ধেকে। আশেপাশের কয়েক গ্রামেও একই অবস্থা, এমন ক্ষতিতে দিশেহারা চাষি। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে, আবার সমস্ত কিছু লেবার ভাড়া এই ভাড়াতে আমাদের অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে, তা কষ্টের কর বললেই চলে। বিঘা প্রতি অন্তত 10-1200 টাকা সার বেশি খরচ হয়েছে, 10-1200 চলে যাচ্ছে বেশি। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে ধান রোপণের সময় লাইন ও গ্রুপিং পদ্ধতির পরামর্শ কৃষি কর্মকর্তার। এছাড়া পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন তিনি। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় মাজরা পোকার আক্রমণটা বেড়ে যায়। তো এই বছর আসলে আবহাওয়াটা একটু উষ্ণ বেশি, আর্দ্র বেশি, বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। বিঘা প্রতি 20 থেকে 25 মন ফলনের আশা থাকলেও এবার 15 থেকে 16 মনের বেশি পাওয়া যাবে না, এমনটাই বলছেন চাষিরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। শীতকালীন সবজির আগাম উৎপাদন এবং বাজার দর সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে চুয়াডাঙ্গায় যেতে চাই, সেখানে আছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, কি কি ধরনের সবজির উৎপাদন হয়েছে এবার এবং ফলন নিয়ে চাষিরা কি বলছে? আচ্ছা, আপনি জানেন যে চুয়াডাঙ্গায় আগাম শীতকালীন সবজির ক্ষেত্রে একটি বিশেষ সুনাম রয়েছে এবং খ্যাতি রয়েছে, যার প্রেক্ষিতে প্রতি বছরই কৃষকরা যেরকম আগাম শীতকালীন সবজি করেন, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছিলাম যে চুয়াডাঙ্গার বিভিন্ন মাঠে এই মুহূর্তে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, বেগুন সহ নানা ধরনের আগাম শীতকালীন সবজির কিন্তু পরিচর্যা করা হচ্ছে, উৎপাদন কার্যক্রম চলছে। সকাল থেকে আমরা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখছিলাম। এই মুহূর্তে আমরা আছি বেলগাছি গ্রামের একটি মাঠে। এখানে আমরা দেখছি যে ফুলকপি রয়েছে, সেই ফুলকপির ক্ষেতে কিন্তু আসলে কৃষকরা পরিচর্যা করছেন, বেড তৈরি করছেন। এছাড়া বিকালেও আমরা দেখেছিলাম যে নানা ধরনের ফসল উৎপাদনের যেসব পরিচর্যা কার্যক্রম তার সাথেও জড়িত থাকেন। শুধু এই গ্রামটি নয়, আশেপাশের বিভিন্ন গ্রামেই কিন্তু এই ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। আমরা জানি যে সেপ্টেম্বরের শুরু থেকেই এই আগাম শীতকালীন সবজিগুলো চাষ শুরু করা হয় এবং এখন অনেক ক্ষেতের ফসল কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, যার মধ্যে ফুলকপি, বাঁধাকপি এবং ধনিয়া অন্যতম। এবং কিছু কিছু ক্ষেতের ফসল এখনো খেতেই রয়েছেন। আমরা চাষিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার মোটামুটি আবহাওয়া অনেকটাই অনুকূলে আছে, ধারণা করা হচ্ছে কিংবা তারা প্রত্যাশা করছে যে ফলন ভালো হবে। সেক্ষেত্রে ফলন ভালো হলে তারা কিন্তু দামও ভালো পাবেন না। কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কৃষকদেরকে নানাভাবেই কিন্তু সহায়তা করছেন এই আগাম শীতকালীন সবজি যারা চাষ করেছেন। চুয়াডাঙ্গা জেলায় 10,110 হেক্টর জমিতে এসব আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে, যা থেকে কৃষক একটি ভালো মুনাফা অর্জন করতে পারবেন বলে প্রত্যাশা রয়েছে। আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু জামালপুর থেকে ঘুরে আসতে চাই, সেখানে শীতকালীন সবজির যে বাজার দর সেই খবর জানাবেন সাগর ফরাজি। সাগর, বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ কেমন সেটা জানতে চাই এবং বাজার দরের কি অবস্থা দেখলেন? দেখুন ছোঁয়া, শীতের যে আবহাওয়া সেটা কিন্তু অলরেডি আমরা
অনুভব করতে শুরু করেছি। বিশেষ করে ভোর হলেই একটা কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। তো এই শীতে সবচেয়ে বেশি কিন্তু শীতকালীন সবজি উঠে থাকে। বিশেষ করে এই সময়টায় শীতকালীন সবজি ভরপুর থাকার কথা থাকলেও এখন সরবরাহ কম থাকায় কিন্তু বাজারে আমরা তেমন একটা শীতকালীন সবজি দেখছি না। যদিও ব্যবসায়ীরা বলছেন যে এই বছরে যে আবহাওয়া বৈরী আবহাওয়া জনিত কারণে কৃষকরা বারবার হোঁচট খেয়েছে এবং কি তাদের এই ফসল নষ্ট হয়েছে। এ কারণে কিছুটা দেরি হচ্ছে শীতকালীন সবজি বাজারে উঠতে। আমরা দেখেছি যে ব্যবসায়ীদের সাথে কথা বলে যে প্রায় আকাশচুম্বী দাম কিন্তু মানে চাচ্ছেন। আমি এখন রয়েছি জামালপুরের ফৌজদারি বাজার এলাকায়। এখানে আমি বাজার ঘুরে দেখেছি যে বেগুনের দাম যাচ্ছে কালোটি হচ্ছে 80 টাকা এবং কি সাদাটি 120 টাকা দরে। এছাড়া আরেকটি যে শীতকালীন সবজি রয়েছে ফুলকপি, সেটির দাম যাচ্ছে কিন্তু 80 টাকা দরে। এছাড়া সবচেয়ে দাম বেশি যাচ্ছে শিমের দাম কিন্তু 160 টাকা দরে এই জামালপুরের বাজারগুলোতে বিক্রি হচ্ছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে এটি নিত্যদিনের একটি বিষয় যে আসলে শীতকালীন সবজি আসবে এবং কি দাম বাড়বে। মূলত চাহিদা যে পরিমাণ চাহিদা রয়েছে তার চেয়ে সরবরাহ কিছুটা কম, এই কারণেই এই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে বাজারগুলো দেখছেন যে এই সকালের যে বাজার, এই বাজারটি কিন্তু পাশে কিন্তু ফসলের জমি, সেখান থেকে কিন্তু সরাসরি এই বাজারে সবজি আসে এবং কি টাটকা সবজি কিন্তু এখানে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে মানুষের কিন্তু একটা আগ্রহ সবসময় এই বাজারে চলে আসে। সকালবেলায় এই বাজারটি মূলত পরিচালিত হয়। আর সব মিলে যদি বলি যে এই চাহিদা এবং সরবরাহ কম থাকায় বাজারে কিন্তু শীতকালীন সবজি বেশি যাচ্ছে। তো এই ছিল আমার কাছে জামালপুরের সর্বশেষ। জি সাগর, বাজার ঘুরে দেখালেন, অনেক ধন্যবাদ আপনাকে। ফের রাতের আধারে টর্চ জেলে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। আহত হচ্ছে অন্তত 30 জন। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ঘণ্টা 3 মতো চলে এই সংঘর্ষ। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর সহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়াও। আহত হয় দুপক্ষের অন্তত 30 জন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। গাজীপুরে বাস চাপায় পথচারীর মৃত্যুর প্রতিবাদে রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে রাস্তার দুপাশে প্রায় 2 ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হন সুকান্ত নামের এক যুবক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় সেলুন কর্মচারী সুকান্তকে একটি দ্রুতগামী বাস চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই খবর শুনে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তৈরি হওয়া দীর্ঘ যানজট স্বাভাবিক হতে অন্তত 6 ঘণ্টা সময় লাগে। স্থানীয়রা বলছেন, ফুট ওভারব্রিজ না থাকায় এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলস প্রতিষ্ঠার 5ম যুগে এসেও দেখেনি লাভের মুখ। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতির কারণে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে চিনি কলটি। নিয়মিত ও মৌসুমী শ্রমিক নিয়োগ এবং যন্ত্রাংশ কেনায় অনিয়মের নজিরও আছে। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জেলার একমাত্র ভারী শিল্প কারখানা মোবারকগঞ্জ সুগার মিলস 1965 সালের যন্ত্রাংশ দিয়ে অ্যানালগ পদ্ধতিতে এখন পর্যন্ত চলছে উৎপাদন। অব্যবস্থাপনায় উৎপাদন কমেছে। শ্রমিকদের অভিযোগ, বিগত সরকারের আমলে সিন্ডিকেট এখনো পর্যন্ত দাপটের সাথেই অনিয়ম করে যাচ্ছে। বাংলাদেশে অনেক অনিয়ম দুর্নীতির ভিতর দিয়ে গিয়েছে। তার ভিতরে আমাদের মোবারকগঞ্জ সুগার মিলও সেই আওতায় ছিল। মান্তাতা আমলে যে জাত, সেই জাতই চলছে। জাতগুলো মডিফাইড নেই, আখের সুগারের পার্সেন্টেজ কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। সবাই মিলে যদি আজকে ফিরে চাই, তো এই মিল দ্বারা বন্ধ মিলগুলো আবার চালু হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। প্রায় 12,500 টন উৎপাদন ক্ষমতার এই মিলে চিনির পাশাপাশি অতিরিক্ত উৎপাদন করছে চিটাগুড়, ব্যাগাস এবং প্রেসমাড। আমরা এটা যদি আধুনিকায়ন করতে পারি, আমার মনে হয় যে লস অনেক অংশেই কমে আসবে এবং
এইখানে কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। 1 কেজি চিনি উৎপাদনে খরচ পড়ছে 280 থেকে 300 টাকা, তবে বাজারে বিক্রি হচ্ছে 125 টাকা দরে। 1184 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কাজ করছে 658 জন। তবে কর্তৃপক্ষের দাবি কারখানাটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই সুগার মিলের সাথে অত্র এলাকার অত্র মিলের শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিরা জড়িত। যদি সুগার মিলটা ঘুরে দাঁড়ায় তাহলে এই মিলের সাথে জড়িত শ্রমিক, কর্মচারী এবং আখ চাষিদের ভাগ্যের চাকা ঘুরবে বলে আমি আশা করি। এই কারখানাটিতে চিনি উৎপাদন শুরু করে 1967-68 অর্থ বছরে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দেশপ্রেমের বহিঃপ্রকাশ এক একজনের কাছে এক এক রকম। যেমন নাটোরের গুরুদাসপুরে এবার ধান খেতে জাতীয় পতাকার আদল ফুটিয়ে তুলে সেই ভক্তির কথা জানান দিলেন এক কৃষি উদ্যোক্তা। লাল রঙের চারা এখন উদ্ভাবন হয়নি, তাই নিজের জমিতে উচ্চ ফলনশীল সবুজ ও বেগুনি রঙের চারা দিয়েই জাতীয় পতাকার প্রতিচ্ছবি তৈরি করেছেন ইমরান হোসাইন। দেশের প্রতি ব্যতিক্রমী এই ভালোবাসা দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। গাঢ় সবুজের মাঝে লাল রঙের মতো বৃত্ত, যেই বৃত্তে এই বদ্বীপের যাবিত জীবন আষ্টেপৃষ্ঠে বাঁধা। জাতীয় পতাকা তাই শুধু একটি প্রতীক নয়, যেন এই জাতিরই প্রতিচ্ছবি। পতাকার সেই সুজলা সুফলা শস্য শ্যামলা যেন এদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে। সেই সবুজের সমারোহ ধরে চলতে গিয়ে হঠাৎই চোখ আটকে যায় এক ধান খেতে। শস্যের মাঝে দেখা মেলে জাতীয় পতাকার প্রতিফলন। পতাকার মতো ধানের জমি আসলে দেখতে অনেক সুন্দর। আমি এরকম বাংলাদেশের পতাকা ধানের জমিতে আমি কখনো দেখিনি, দেখে আমার খুব ভালো লাগলো। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে দেখে যাচ্ছে। জাতীয় পতাকা যদি হয় জনপদকে তুলে ধরার ক্যানভাস, তাহলে জাতির আরেক পরিচয় কৃষিভিত্তিক অর্থনীতি। তাই নাটোরের গুরুদাসপুরের রশিদপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা ইমরান হোসাইন নিজের 45 শতক ধান খেতে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার আদল। সবুজ অংশে ব্যবহার করেছেন লং বাসমতি ধানের চারা। আর লাল রঙের চারা উদ্ভাবন না হয় মাঝের বৃত্তে লাগানো হয়েছে পার্পেল রাইস। কৃষিতে কিভাবে উন্নতি সাধন করা যায় সেই চিন্তা থেকেই আমি কৃষিকাজ করি। এবার আমি 45 শতাংশ জমিতে বাংলাদেশের পতাকার আদলে জাতীয় পতাকা তৈরি করেছি ধানের চারা দিয়ে। এখানে ব্যবহার করেছি বেগুনি রঙের পার্পল রাইস এবং সবুজ অংশে ব্যবহার করেছি লং বাসমতি ধান। দেশপ্রেমের এই ব্যতিক্রমী বহিঃপ্রকাশ দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরাও। এবার আমি প্রথম দেখছি এবং আমি আমার ভাই বোন এবং বর্মাদের নিয়ে দেখতে এসেছি। তার কাছে আমাদের আরও আশা থাকলো তিনি ভবিষ্যতে যাতে আরও নতুন নতুন কিছু ধান নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করে। 2টি জাতের ধান দিয়ে একটি জাতীয় পতাকা তৈরি করেছেন মাঠে। এটি দেখার জন্য আসলে অনেক মানুষ ভিড় জমাচ্ছেন। আসলে দেশের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই শৌখিন কৃষক ইমরান আলী এই কাজটি করেছেন। পতাকার লাল রং অবশ্যই ত্যাগের প্রতীক, কিন্তু কৃষকের লাল রক্ত যে ঘাম হয়ে মেশে এ মাটির সাথে। তাই এমন উদ্যোগ কৃষিতে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলেই আশা সকলের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। গাজায় বিদেশি সেনা মোতায়েন নিয়ে ব্যাপক বিরোধে জড়িয়েছে ইসরায়েল ও মিশর। ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। মিশর যত দ্রুত সম্ভব গাজায় বিদেশি সেনা মোতায়েন করতে চাইলেও সকল জিম্মির মরদেহ হাতে না পাওয়া পর্যন্ত এতে রাজি নয় তেল আবিব। উপত্যকায় তুর্কি সেনা মোতায়েনেরও ঘোর বিরোধিতা করেছে ইসরায়েল। মতবিরোধ দূর করে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের দ্রুত অগ্রগতি চায় যুক্তরাষ্ট্র। গাজায় চলছে যুদ্ধবিরতির প্রথম ধাপের কার্যক্রম। এরই মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান নিউজের খবর, চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিবাদে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিশর। গাজা ইস্যুতে ভিন্ন 3 দেশের পরিকল্পনা।
শান্তি মিশনে বিদেশি ফোর্স কখন গাজায় প্রবেশ করবে তা নিয়ে মূলত বিরোধ। গত সোমবার ইসরায়েলে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, শিনবেত পরিচালক ডেভিড জিনি ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তার বৈঠকের পর প্রকাশ্যে আসে এ দ্বন্দ্ব। যত দ্রুত সম্ভব গাজায় বিদেশি সেনা মোতায়েন করতে চাইছে মিশর, যা দ্বিতীয় ধাপের পরিকল্পনার অংশ। আরেকদিকে যুক্তরাষ্ট্রের চাওয়া দ্বিতীয় ধাপে দ্রুত অগ্রগতি হোক, তবে তা হতে হবে ধাপে ধাপে ও পরিকল্পিতভাবে। মার্কিন প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসের হাতে নিহত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত পাঠানোর কথা। তবে ফিলিস্তিনি গোষ্ঠীটির দাবি, সরঞ্জামের অভাবে বিলম্ব হচ্ছে এসব মৃতদেহ উদ্ধারের কাজ। একে সময় ক্ষেপণের অজুহাত হিসেবেই দেখছে ইসরায়েল। সকল জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত কোনোভাবেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগোতে রাজি নয় তারা। গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে যে আন্তর্জাতিক বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে মিশর, আজারবাইজান, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া ও তুরস্ক। তবে তুর্কি সেনাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে তেল আবিব। সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ইঙ্গিতমূলকভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তুরস্কের ভূমিকা নিয়ে আমার অবস্থান পরিষ্কার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট যেমনটি বলেছিলেন, এ বিষয়ে আমার খুবই শক্ত মতামত আছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন সেটি কি। 3 দিনের সফরে ইসরায়েলে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, পরিস্থিতি অনিশ্চিত ও জটিল হওয়ায় হামাসের নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা এখনও নির্ধারণ করা হয়নি। আর গাজায় কোনো মার্কিন সেনার উপস্থিতি থাকবে না বলেও নিশ্চয়তা দেন তিনি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। 2 বছর গণহত্যা চালিয়ে হামাসকে সামরিকভাবে দুর্বল করলেও পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল। পুনরায় শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনের তথ্য বলছে, এখন উপত্যকায় সক্রিয় হামাসের প্রায় 20,000 যোদ্ধা। নারকীয় বর্বরতার মধ্যেও থামেনি তাদের নতুন সদস্য নিয়োগ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে উপত্যকায় হামাসের 70% সুড়ঙ্গ এখনও অক্ষত রয়েছে, যার বেশিরভাগের অস্তিত্বই খুঁজে পায়নি ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতেই সড়কে সড়কে চোখে পড়ছে হামাসের সশস্ত্র সদস্যদের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের এই দাপুটে উপস্থিতি জন্ম দিয়েছে নতুন আলোচনার। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ টনকে টন বোমা ফেলে হামাসকে কতটা দুর্বল করতে পেরেছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, হামাস উল্লেখযোগ্যভাবে দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, বরং আবারও উপত্যকায় নিজেদের অবস্থান শক্ত করতে পুনর্জাগরণের চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি। 2 বছরে ইসরায়েলি হামলায় প্রায় 20,000 যোদ্ধা হারিয়েছে তারা। সেই শূন্যস্থান পূরণে যুদ্ধের মধ্যেই নতুন সদস্য নিয়োগ অব্যাহত রেখেছে হামাস। দেয়া হচ্ছে প্রশিক্ষণও। একাধিক ইসরায়েলি গোয়েন্দার তথ্য মতে বর্তমানে গাজায় 10 থেকে 20,000 গেরিলা যোদ্ধা রয়েছে গোষ্ঠীটির। বলা হচ্ছে, গাজায় ব্যাপক জনপ্রিয়তার কারণে বিপুল সদস্য হারালেও হামাসের জনবল সংকট হওয়ার সম্ভাবনা কম। নির্বিচার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি আরও ক্ষোভ বেড়েছে ফিলিস্তিনিদের, আর তাই হামাসে যোগ দিতে অনেকেই আগ্রহী হচ্ছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে হামাসের 90% রকেট ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করেছে আইডিএফ। আপাতত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ নেই। তবে উপত্যকার 92% অবকাঠামো গুঁড়িয়ে দিলেও হামাসের সুড়ঙ্গের মাত্র 20 থেকে 30% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। বলা হচ্ছে, উপত্যকায় যে বিস্তৃত টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে গোষ্ঠীটি, তার অধিকাংশই এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হামাসকে নিরস্ত্রীকরণ। তবে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস। এই পরিস্থিতিতে শক্তি প্রয়োগে ফিলিস্তিনের প্রভাবশালী গোষ্ঠীকে নিরস্ত্র করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এর আগে চলতি বছরের প্রথম দিকে সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি মুক্তির সময় বিপুল হামাস সদস্যের সশস্ত্র উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।